চীন এমন এক অদৃশ্য মারণাস্ত্র বানিয়েছে যা মহাকাশে আমাদের স্যাটেলাইটগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে। ওদিকে আমেরিকা আমাদের ধোঁকা দিয়ে ইঞ্জিনের খেলা খেলছে, আর ভারত ৫ লক্ষ কোটি টাকা খরচ করে রাফাল কিনতে বাধ্য হচ্ছে। পর্দার আড়ালে কি দেশের প্রতিরক্ষা নিয়ে কোনো বড় খেলা চলছে? এই সব চাঞ্চল্যকর খবর আর দেশের ওপর আসা বড় বিপদ নিয়ে আজ আমরা আলোচনা করব। এই রকম আসল সত্য জানতে ভিডিওটি একটা লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আসল ব্যাপারটা জেনে নিই। বন্ধুরা, চীনকে নিয়ে এক বিশাল খবর সামনে আসছে। চীনের তৈরি অস্ত্র যুদ্ধে কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন থাকলেও চীন কিন্তু একের পর এক এমন সব মারণাস্ত্র তৈরি করছে যা দেখে পুরো বিশ্ব আজ স্তম্ভিত। আর এটা শুধু অস্ত্রের সংখ্যা বাড়ানোর লড়াই নয়, চীন আজ এমন সব বিচিত্র প্রযুক্তির অস্ত্র তৈরি করে ফেলেছে যা সংখ্যায় আমেরিকাকেও হার মানায়। সম্প্রতি চীন এমন এক অস্ত্র প্রকাশ্যে এনেছে যা আমেরিকার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? যে অস্ত্র নিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ার চিন্তিত, সেই একই অস্ত্র ভারতের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আমাদের মিডিয়ায় কোনো আলোচনাই নেই। আজ আমরা সেই ধামাকা খবরের গভীরে যাব এবং ডিকোড করব চীনের এই অদৃশ্য শক্তি ভারতের মহাকাশ গবেষণাকে কিভাবে ধ্বংস করতে পারে। ২০ গিগাওয়াট একটি শহরের সমান শক্তি। একটু সহজ করে ভাবুন, ২০ গিগাওয়াট মানে হলো ভারতের কোনো একটা বড় শহরে এক সপ্তাহ ধরে যে পরিমাণ বিদ্যুৎ লাগে, সেই একই পরিমাণ শক্তি চীন এক লমহে একটি বিমের মাধ্যমে নিক্ষেপ করতে পারে। আমেরিকান বিশেষজ্ঞরা দাবি করছেন এই অস্ত্র এলন মাস্কের স্টারলিংক বা আমেরিকার স্যাটেলাইট নেটওয়ার্ককে মহাকাশেই জ্বালিয়ে ছাই করে দিতে পারে। আমেরিকা একে তাদের জন্য সবথেকে বড় বিপদ বলছে। কিন্তু আমাদের মিডিয়া কি একবারও ভেবে দেখেছে যে অস্ত্র আমেরিকার স্যাটেলাইট নষ্ট করতে পারে, সেই একই অস্ত্র ভারতের ইসরোর তৈরি স্যাটেলাইট নেটওয়ার্ককেও চোখের পলকে অকেজো করে দিতে সক্ষম? মহাকাশ যুদ্ধে চীন আজ এমন এক রেস শুরু করেছে যেখানে কোনো মিসাইল লাগে না, শুধু অদৃশ্য তরঙ্গের মাধ্যমেই প্রতিপক্ষকে অন্ধ করে দেওয়া যায়। মহাকাশ যুদ্ধে চীন যে গতির সঞ্চার করেছে তা ভারতের জন্য মোটেও ভালো খবর নয়। এতদিন আমরা জানতাম মাইক্রোওয়েভ অস্ত্র শুধু মাটির ওপর ড্রোন ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। এক ঝাঁক ড্রোন যখন আক্রমণ করতে আসে তখন এই তরঙ্গের মাধ্যমে তাদের সার্কিট পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু চীনের দাবি আরও ভয়ঙ্কর। তারা বলছে তারা এখন মাটি থেকে বসেই মহাকাশের স্যাটেলাইটকে লক্ষ্যবস্তু বানাতে পারে। ভারত এখন তার নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ককে শক্তিশালী করছে। আমাদের ন্যাভিগেশন থেকে শুরু করে মিসাইল ডিফেন্স সিস্টেম সবকিছুই এই স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। এখন ভাবুন, যুদ্ধের সময় চীন যদি এই ২০ গিগাওয়াট মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহার করে ভারতের চোখ অর্থাৎ স্যাটেলাইটগুলোকে জ্যাম করে দেয় বা ধ্বংস করে দেয়, তবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা পঙ্গু হয়ে পড়বে। চীনের এই প্রযুক্তি মহাকাশ যুদ্ধকে শুধু ব্যয়বহুল নয়, অত্যন্ত ধ্বংসাত্মক করে তুলেছে। এটা কোনো সাধারণ রকেট সায়েন্স নয়, এটা হলো ইলেকট্রনিক ওয়ারফেয়ারের চরম পর্যায়ে। চীন মহাকাশ যুদ্ধে যে গতির সঞ্চার করেছে তা ভারতের জন্য মোটেও ভালো খবর নয়। এখন প্রশ্ন হলো, ভারত কি এর মোকাবেলা করতে প্রস্তুত? চীনের এই চ্যালেঞ্জের সামনে ভারতকে এখন মহাকাশ গবেষণার বাজেটে বিশাল পরিবর্তন আনতে হবে। আমাদের শুধু স্যাটেলাইট বানালেই হবে না, সেই স্যাটেলাইটগুলোকে চীনের এই মারণ তরঙ্গ থেকে বাঁচানোর জন্য শিল্ডিং প্রযুক্তিও তৈরি করতে হবে। চীনের এই নতুন মারণাস্ত্র নিয়ে আপনাদের মতামত কি? ভারত কি পারবে মহাকাশে চীনের এই আধিপত্য রুখতে, নাকি আমাদের আরও আধুনিক অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রের দিকে ঝুঁকতে হবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা দপ্তরে এখন সাজ রব। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা ডিএসি অবশেষে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সেই বহু প্রতীক্ষিত মেগা ডিলে চূড়ান্ত শিলমোহর দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা তো জানেন, আমাদের দেশে কোনো বড় সওদা মানেই এক রাশ প্রশ্ন আর বিতর্ক, বিশেষ করে যখন চুক্তির অঙ্কটা হয় প্রায় ৫,২৫,০০০ কোটি টাকার, যা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানে এখন একটাই প্রশ্ন, যদি আবার রাফালই কিনতে হয় তবে এই ১০ বছর আমরা নষ্ট করলাম কেন? ২০১৬ পর সরাসরি ২০২৬ কেন এই ডিসিশন? রাফাল নিঃসন্দেহে এক বিধ্বংসী যুদ্ধবিমান, কিন্তু এই ১০ বছরে এর দাম কয়েক গুণ বেড়ে গেছে। আজ আমরা সেই ধামাকা সত্যটা আপনাদের সামনে আনব যা ফ্রান্সের মিডিয়া এবং ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন। কেন ভারত এক প্রকার বাধ্য হয়ে এই ১১৪টি রাফালের দিকে হাত বাড়ালো? এর পেছনে কি কোনো বড় শক্তির ধোঁকা কাজ করছে? গল্পটা শুরু হয় ২০১৬ সালে, যখন ভারত প্রথম ৩৬টি রাফাল কেনার সিদ্ধান্ত নেয়। তখন ফ্রান্সের মিডিয়া একে স্টপ গ্যাপ সলিউশন বলেছিল,
অর্থাৎ ভারতের বায়ুসেনার স্কোয়াড্রন সংখ্যা তখন বিপজ্জনকভাবে 42 থেকে কমে 30-এর নিচে নেমে গেছিল। সেই গর্ত ভরাট করতে 36টি রাফাল ছিল জরুরি অক্সিজেন। কিন্তু ভারত সরকার এবং বায়ুসেনার আসল ভরসা ছিল আমাদের দেশি তেজাস প্রকল্পের ওপর। 2024 সাল পর্যন্ত ভারত সরকার এক প্রকার চোখ বন্ধ করে ভরসা করেছিল যে তেজাস MK1 এবং আরও শক্তিশালী তেজাস MK2 সময়ের মধ্যে তৈরি হয়ে বায়ুসেনার হাল ধরবে। ভারতের প্ল্যানিং ছিল বিদেশি বিমানের ওপর নির্ভরশীলতা কমিয়ে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে নিজেদের আকাশ রক্ষা করা। কিন্তু ডিফেন্স বিশেষজ্ঞরা বলছেন ভারত এই প্ল্যানিংয়ে একটা মস্ত বড় ভুল করে ফেলেছিল। ভারত যাদের ওপর ভরসা করে তেজাস প্রকল্পের ইঞ্জিন তৈরির দায়িত্ব দিয়েছিল তারা সময় মতো কাজ করেনি। আর ঠিক এই ফাঁকেই শুরু হলো এক বিশাল ভূ রাজনৈতিক চক্রান্ত। তেজস প্রকল্পের এই চরম দুর্গতির পেছনে আসল খলনায়ক কে জানেন? উত্তরটা হলো আমেরিকা। তেজস বিমানের প্রাণ ভোমরা হলো তার ইঞ্জিন, যার জন্য ভারত আমেরিকার কোম্পানি GE এর ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। ভারত আশা করেছিল আমেরিকা দ্রুত ইঞ্জিন সাপ্লাই করবে এবং ভারতের টেকনোলজি ট্রান্সফার করবে। কিন্তু 2024 সালের মাঝামাঝি সময়ে ভারত বড় ধরনের ধাক্কা খায়। আমেরিকা বারবার টালাবাহানা শুরু করে। ইঞ্জিনের ডেলিভারি পিছিয়ে যেতে থাকে মাসের পর মাস। এর ফলে তেজাস MK1 এর প্রোডাকশন থমকে যায়। আরও ভয়ের কথা হলো তেজাস MK2 যা হওয়ার কথা ছিল রাফালের দেশি বিকল্প, তার ইঞ্জিনের কোনো দিশা আজও নেই। 2035 সালের আগে তেজাস MK2 যুদ্ধের জন্য তৈরি হবে এমনটা এখন পাগলেও বিশ্বাস করছে না। এদিকে চীনের সীমান্ত থেকে ভারত মহাসাগরে সব জায়গায় ড্রাগনের আনাগোনা বাড়ছে। পাকিস্তানের সাথে এয়ার ব্যালেন্স নষ্ট হওয়ার ভয় দেখা দিচ্ছে। ভারত সরকার বুঝতে পারে যে আমেরিকার ইঞ্জিনের জন্য অনন্তকাল অপেক্ষা করলে একদিন ভারতের আকাশ আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। ঠিক এই চরম অসহায়তা থেকেই ভারত সরকার আবার ফ্রান্সের দরজায় কড়া নাড়তে বাধ্য হয়েছে। এটা কোনো চয়েস ছিল না, এটা ছিল ভারতের এক প্রকার বাধ্যবাধকতা। এখন প্রশ্ন হলো 114টি রাফাল কেনার ফলে ভারতের লাভ কি? প্রথমত, রাফাল এমন এক টেকনোলজি যা ভারত গত 5 বছর ধরে ব্যবহার করছে। আমাদের পাইলটরা এতে অভ্যস্ত, আমাদের মেইনটেনেন্স সেন্টারগুলো তৈরি। ফলে নতুন 114টি বিমান আসার সাথে সাথেই তা অ্যাকশনে নেমে পড়তে পারবে। দ্বিতীয়ত, 5.25 লক্ষ কোটি টাকার এই চুক্তির একটি বড় অংশ হলো মেক ইন ইন্ডিয়া। ফ্রান্স রাজি হয়েছে যে তারা এই বিমানের একটি বড় অংশ ভারতেই তৈরি করবে। এর ফলে তেজাস প্রকল্পে যে ক্ষতি হয়েছে তা হয়তো ফরাসি প্রযুক্তির সাহায্যে কিছুটা পূরণ করা সম্ভব হবে। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন, এই একই কাজ যদি 2016 সালেই করা হতো তবে ভারতের কত লক্ষ কোটি টাকা সাশ্রয় হতো? কেন 10 বছর আমরা আমেরিকার ইঞ্জিন ডিপ্লোমেসির শিকার হলাম? 2026-এর ভারত এখন এক কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে। হয় চড়া দামে বিদেশি বিমান কেনো, নয়তো আকাশ অরক্ষিত রাখো। আমেরিকার ধোঁকা আর আমাদের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক দেরির জাঁতাকলে পড়ে আজ ভারত 5 লক্ষ কোটি টাকার এই বিশাল চুক্তি করতে বাধ্য হচ্ছে। তবে 114টি রাফাল আসার পর ভারতের আকাশ যে অভেদ্য দুর্গে পরিণত হবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শিক্ষাটা এটাই যে নিজেদের ইঞ্জিন নিজে না বানালে অন্য কোনো সুপার পাওয়ার আমাদের ডানা ছাড়তে দুবার ভাববে না। আপনার কি মনে হয় তেজাস প্রকল্পের এই ব্যর্থতার দায় কি ভারতের বায়ুসেনার নাকি আমেরিকার রাজনীতির? 5 লক্ষ কোটি টাকার এই সওদা কি ভারতের জন্য সঠিক সিদ্ধান্ত? নিচে কমেন্টে আপনার পাওয়ারফুল রায় অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভারতের এই ডিফেন্স চ্যালেঞ্জের খবরটি সবার কাছে পৌঁছে দিন। আর ডিফেন্সের এইরকম ইনডেপথ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।